রূপসী বাংলা সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমি আছি সিপিআইএম এর নবনিযুক্ত প্রার্থী গণেশ বাউরি তার কাছে। তাকে সরাসরি আমাদের রূপসী বাংলা মিডিয়াতে স্বাগত। নমস্কার। নমস্কার। এই যে আপনাদের বিগত যিনি বিধায়ক ছিলেন তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, তো সেই বিষয়ে আপনি কি বলতে চাবেন? দেখুন, গত 21শে নির্বাচনে আমিও আমাদের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী ছিলাম, তৃণমূলের প্রার্থী ছিলেন, বিজেপির প্রার্থী ছিলেন। কিন্তু রঘুনাথপুর বিধানসভার মানুষ বিজেপির বিধায়ককেই নির্বাচিত করেছিলেন, অনেক আশা নিয়ে নির্বাচিত করেছিলেন। মানুষের আশা ছিল যে হয়তো বিজেপির বিধায়ক আমাদের সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু এখন যখন আমরা যাচ্ছি, প্রচারে যখন যাচ্ছি, মূলত 21শে নির্বাচনে আমরা যে সমস্যাগুলো আমাদের কাছে এসেছিল, এখনো সেই সমস্যাগুলো আরো বেশি প্রকট হয়েছে মানুষের কাছে। কোনো লাভ হয়নি। কোনো লাভ হয়নি। আর এবারে তো বিজেপির বিধায়ক উনি মানে প্রার্থী হননি আর কি। তো সেই ক্ষেত্রে আমরা বিজেপি বিধায়ককে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি, আমরা চাইবো যে উনি এসে এই 5 বছর পার হওয়ার পরে উনি বিধায়ক হিসাবে কি কাজ করেছেন, মানুষের জন্য যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো ঠিকঠাক করতে পেরেছেন কিনা। সবটা করতে পারবে এমনটা আমরাও বলছিলাম, কিন্তু উনি কতটা করেছেন, বা আগামী দিনে বিজেপির যদি বিধায়ক হয় তাহলে সেই অসম্পূর্ণ কাজগুলো করবেন কিনা, এই কথাগুলো তো আমাদের বিজেপি বিধায়কের বলা উচিত। আমাদের প্রচারে এসে বলা উচিত যে মানুষের জন্য উনি কতটা কাজ করেছেন। আর যদি কিছুই করেননি, আমরা তো এখন মনে করছি যে প্রচারে গিয়ে দেখছি যে বিধায়ক হয়েছেন কিন্তু কাজ কিছু উনি করেননি, হতাশ হয়েছেন মানুষ, হতাশ হয়েছেন। তো মূলত রঘুনাথপুর বিধানসভায় কি কি সমস্যাগুলো আছে সেগুলো আপনার কি মনে হয়? দেখুন, রঘুনাথপুর বিধানসভা এলাকায় মানুষের প্রচুর সমস্যা, কিন্তু মূলত যে দৈনন্দিন সমস্যাগুলো সেগুলো হচ্ছে বেকারত্ব। সর্বস্তরের মানুষ কিন্তু বেকারত্বের সমস্যায় ভুগছে। পানীয় জলের সমস্যা, দৈনন্দিন যেটা নিত্য প্রয়োজনে সকাল হলেই যেটা লাগবে, পানীয় জলের একটা মারাত্মক সংকটের মধ্যে রঘুনাথপুর বিধানসভা এলাকা আছে। আমরা দেখেছি শিক্ষার যে বেহাল দশা, আদিবাসী যে হোস্টেলগুলো ছিল সেই হোস্টেলগুলো রঘুনাথপুর বিধানসভা এলাকায় বন্ধ হয়ে গেছে। স্কুলের অবস্থা, শিক্ষক নেই, পর্যাপ্ত শিক্ষক নেই, পর্যাপ্ত ক্লাসরুম নেই। গত 15 বছর ধরে আমরা দেখছি যে স্কুলগুলোর পরিকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি, একেবারে হয়নি। আমরা যেখানে এখানে বসে আছি এখন সর্বরী মোড়ে, এখান থেকে আমার যদি আমি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে গিয়ে দেখি নেতুরিয়া গার্লস স্কুল, সেখানে আজকে বেশ কিছুদিন হলো যে ওখানের যে মানে ওখানে যে হোস্টেলটা ছিল, শুধুমাত্র জলের অভাবে ওখানে যারা আবাসিক মেয়েরা, গার্লস স্কুল আবাসিক যে মেয়েরা পড়াশোনা করতে, তাদেরকে ওখানকার স্কুল কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য হয়েছে। এই অবস্থা, শিক্ষার একটা বেহাল দশা, শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর বিধানসভা বিভিন্ন কলকারখানা রয়েছে, কিন্তু এখানকার বেকার যুবকরা কাজ পাচ্ছেন। তো আপনি এই বিষয়ে কি বলতে চাইছেন? দেখুন, এই বেকারত্বের সমস্যাটা আমি প্রথমেই বললাম, কিন্তু 2011 সালের পরে নতুন করে কোনো কলকারখানা স্থাপন হয়নি। আমরা রঘুনাথপুরে আমাদের তৎকালীন বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট সরকার এই যে রঘুনাথপুরকে একটা দ্বিতীয় দুর্গাপুর করার পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনা কিন্তু একেবারে 2011 পর থেকে থেমে আছে। যেটুকু শিল্প ওই সময়টাতে হয়েছিল সেই শিল্পগুলো আছে, কিন্তু সেই শিল্প কারখানাগুলোতে এই স্থানীয় কোনো যুবক যুবতীদের নিয়োগ নতুন করে হচ্ছে না। এই যে এখন যারা কারখানা কর্তৃপক্ষ আছে তারা বাইরে থেকে শ্রমিক নিয়ে আসছে, শ্রমিক নিয়ে এসে কাজ করাচ্ছে, কিন্তু বেকারের যে সমস্যা সেটা দিন দিন বাড়ছে। আমরা দাবি করেছি, আগেও দাবি করেছিলাম, এখনো দাবি করছি যে স্থানীয় যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যন্ত গ্রামের মানুষ এই যে 100 দিনের কাজ, যেটা আমরা 100 দিনের কাজটাকে আইনে পরিণত করেছিলাম, সেই 100 দিনের কাজটা এরা বন্ধ রেখেছে। রাজ্যে তৃণমূল সরকার, এরা দুর্নীতিগ্রস্ত সরকার, তারা 100 দিনের কাজের টাকা
সেই টাকা তারা চুরি করেছিল, কাজ না করে মানুষের প্রান্তিক মানুষকে কাজ না দিয়েই তারা টাকাটাকে আত্মসাৎ করেছিল। এই যে অভিযোগ, এই অভিযোগে এই কেন্দ্রের যে বিজেপি সরকার তারা সেই আছিলাই এই 100 দিনের কাজটাকে বন্ধ রেখেছিল। আমরা দাবি জানিয়েছিলাম যে যদি 100 দিনের কাজের টাকা চুরি করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা হোক, শাস্তির ব্যবস্থা হোক, কিন্তু 100 দিনের কাজটা চালু হোক। আমরা এই নিয়ে আমাদের ক্ষেতমজুর ইউনিয়ন, কৃষক সভা এরা কোর্টে গেছিল, কোর্ট রায় দিয়েছিল যে আগস্ট মাস থেকে 100 দিনের কাজ চালু করতে হবে এবং 100 দিনের কাজটাকে চালু রেখে বাকি যে এই যে দুর্নীতির যে তদন্ত সেগুলো করা যেতে পারে, কিন্তু মানুষের 100 দিনের কাজ যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু এই দুই সরকারেই আগস্টের পর থেকেও কোনো কাজ চালু রাখেনি। আমরা বিভিন্নভাবে আমরা ডেপুটেশন দিয়েছি, আন্দোলন করেছি, কিন্তু মানুষের কাজের ব্যবস্থা এরা একেবারেই করতে পারেনি, না তৃণমূল না বিজেপি। এইটা কিন্তু মানুষের একটা জ্বলন্ত সমস্যা। গ্রামের মানুষ কোনোভাবেই কাজ পাচ্ছে না। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, এত মূল্য বৃদ্ধি, এই এখনই দেখছেন এই যে গ্যাসের সংকট, জ্বালানির সংকট, এই যে গ্যাসের হঠাৎ করে 60 টাকা বেড়ে গেল, যারা গ্যাস ব্যবহার করে হঠাৎ করেই যে গ্যাসের দামটা বেড়ে গেল, কেন বাড়লো, কি এমন হলো যে গ্যাসের দাম বৃদ্ধি করতে হবে? প্রভাব তো পড়ছে দৈনন্দিন জীবনে, মানুষের বেঁচে থাকার উপর তো প্রভাব পড়ছে। এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি, কিন্তু সমস্যা প্রচুর। এই সমস্যা থেকে মানুষকে বার করতেই হবে। আমরা প্রত্যেকটা বুথে যাচ্ছি। আমাদের যে রঘুনাথপুর বিধানসভা এলাকায় যে 20টা অঞ্চল এবং একটা পৌরসভা, এই সব অঞ্চলেই আমরা যাচ্ছি, পৌরসভাতেও যাচ্ছি। আরেকটা সমস্যা আমি রঘুনাথপুরে দেখলাম, পৌরসভায় কিছু বস্তি আছে, বুঝলেন, তারা একসময় ওই বাংলার আবাসে বাড়ি পেয়েছিল, কিন্তু এদের সমস্যাটা হচ্ছে বাড়িগুলো কিন্তু এরা ওই প্রথম কিস্তির টাকা পেয়েছে, আর ওই প্রথম কিস্তির টাকা পেয়ে এখন ধরুন জায়গা কম, তাহলে কম জায়গা, যার একটু জায়গা আছে সে যে বাড়িতে ছিল সেই বাড়িটা ভেঙে পড়ে হয়তো একটা আলাদা অস্থায়ী ঠিকানা করে ওই জায়গাতেই বাড়ি করার চেষ্টা করেছিল, শুরুও করেছে, কিন্তু সমস্যা হচ্ছে প্রথম কিস্তির টাকা পেয়েছে, তারপরে কিন্তু আর কোনো টাকা তারা পায়নি। এবং আমি দেখছিলাম যে একটা বস্তিতে গেছিলাম, আমরা বলছে যে আমরা 4 বছর ধরে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছি। মানে ভাবতে পারবেন না আপনি, ওই 8 ফুট 9 ফুটের একটা ছাউনি প্লাস্টিকের, মানে বর্ষা গ্রীষ্মতে মানুষ কিভাবে বেঁচে আছে, ছোট ছোট বাচ্চা, হয়তো প্রসূতি, গর্ভবতী মহিলা, মানে একদম কি বলবেন, মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ দিন কাটাচ্ছে, এবং একটা দুটো দিন নয়, ওরা বলছে যে আমরা 4 বছর ধরে এরকম আছি। এই সমস্যাগুলো আছে, মানুষের সমস্যা তো প্রচুর, কিন্তু মূল সমস্যা হচ্ছে শিক্ষাকে আমাদেরকে বাঁচাতেই হবে। এই এলাকার, আমার রঘুনাথপুর বিধানসভা এলাকার যুবক যুবতীদের এই কর্মসংস্থানের ব্যবস্থাটা আমরা বলছি, আর 100 দিনের কাজের। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। কিন্তু একদম যেভাবেই হোক লড়াই আন্দোলন আমরা রেখেছি, 100 দিনের কাজ চালু করতেই হবে। গ্রামের মানুষকে, প্রত্যন্ত গ্রামের মানুষকে 100 দিনের কাজ দিতেই হবে। 100 দিনের কাজ দিলে মানুষ একটু স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারবে। আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছু বিরোধী দল, তাদের থেকে কতটা প্রভাব এবং আশাবাদী রয়েছে? দেখুন, প্রতিদ্বন্দ্বী এখন আমাদের বিজেপির প্রার্থী এবং তৃণমূলের প্রার্থী। বিজেপির কেন্দ্রের সরকার, তারা 12 বছর সরকারে আছে, এবং তৃণমূলের তারা 15 বছর সরকারে আছেন। এখন এই যে তারা কি করেছে, রঘুনাথপুর বিধানসভার জন্য তারা কি করেছে, বিধায়ক তো ছিল এখানে, তো আমরা তো ছিলাম না, 11 পর থেকে আমরা আর এখানে নেই বিধায়ক। তাহলে বিধায়ক তো 3টা টার্ম ছিল এবং তৃণমূল বিজেপিরই ছিল। তাহলে তারা কি করেছেন, আমরা এইগুলো মানুষের কাছে গিয়ে বলছি যে এই যে বিজেপির বিধায়ক বা তৃণমূলের বিধায়ক, আপনারা কি উন্নয়ন করেছেন, কর্মসংস্থানের কি করেছেন, শিক্ষার যে বেহাল দশা সেটাকে নিয়ে শুধরানোর জন্য কি ব্যবস্থা করেছেন, 100 দিনের কাজের জন্য তৃণমূল এবং বিজেপি এই যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ব্যক্তিগতভাবে কি করেছেন বলুন তো? 100 দিনের কাজের জন্য তারা কি করেছেন? এই যে গরিব প্রান্তিক মানুষের 100 দিনের কাজের জন্য কি করেছেন? ওই যে অস্বাস্থ্যকর পরিবেশে যে বস্তির মানুষগুলো আছে তাদের জন্য বিধায়ক হিসাবে কি করেছেন? বিজেপির বিধায়ক তো ছিলেন, উনি কটা দিন গিয়ে পৌরসভায় গিয়ে বলেছেন, দাবি জানিয়েছেন যে এই যে বঞ্চিত মানুষ
এই যে বঞ্চিত মানুষগুলোর জন্য কি করেছেন? এইরকম সমস্যা কিন্তু রঘুনাথপুর বিধানসভা এলাকা জুড়েই রয়েছে। আচ্ছা, জমি হারা একটা ব্যাপার আছে, বুঝলেন? এই যে কারখানার যারা জমি দিয়েছিলেন, যখন ওই তৎকালীন সরকার বামফ্রন্ট সরকার যখন জমি নিচ্ছিল, মানুষ স্বেচ্ছায় আগ্রহের সহিত জমি দিয়েছিল যে আমরা স্থানীয়ভাবে কাজ পাবো। এখানে সব থেকে এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে ডিভিসি। এখনো দেখবেন জমি হারা বলে ওখানে একটা জমি হারা একটা মানে ওটা সংগঠন আছে, ওরাও কিন্তু এতদিন ধরে কারখানা চলছে, কিন্তু জমি হারাদেরকেও এটা কাজ দেয়নি। সেইরকম আমাদের লোকালও কিছু আছে, এখানে এআইসি ফ্যাক্টরিতে রয়েছে। এই যে আমি দেখছিলাম যে আমার শ্যাম স্টিল যেটা নতুন করে হলো, জমিটা আগে কেনা ছিল। এইগুলোতে কর্মসংস্থানের ব্যাপারটা শুধু ওরা মানে সাধারণ যুবক যুবতীরা বঞ্চিত নয়, যারা জমি দিয়েছে, যাদের সঙ্গে প্রতিশ্রুতি ছিল যে মানে তাদের একটা কাজের ব্যবস্থা করবে, কাজ হয়নি। আর একটা যেটা সমস্যা, কাজ যদিও বা কিছু আছে, যাদের কাজ আছে, এখানে কোনো মজুরি বৃদ্ধি হয়নি। কাজের সময় যেটা 8 ঘন্টা ছিল, সেটা অমানসিক একটা পরিশ্রম এই কারখানা কর্তৃপক্ষগুলো করাচ্ছে, এবং ন্যূনতম যে মজুরিটুকু দেওয়া দরকার সেটুকু দিচ্ছে না। এখনো আপনি দেখবেন যে ওই 7,000 8,000-এ মাসিক বেতনে ওরা কাজ করাচ্ছে, এবং কাজের কোনো সময় নেই। যে কাজটা ধরুন 5 জন ওয়ার্কার লাগবে, সেখানে হয়তো তারা ওই কাজটাতে 3 জন ওয়ার্কার দিয়ে করিয়ে নিচ্ছে, মানে অমানসিক পরিশ্রম করাচ্ছে। আর একটা সমস্যা যেটা এখানে, আমি কালকে একটা শ্রমিকের সাথে কথা বলছিলাম, ও দেখছি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা টুপি আর একটা থলি, খাবার আছে থলিতে। তখন 9টা-10টা বাজে। আমি কি হলো তোমার কাজ? বলছে আমি কাজে গেছিলাম, তো আজকে কাজ হলো না আমার। তো কেন হলো না? না আজকে মানে অনেক বেশি লোক এসে গেছে, যার জন্য আমার কাজটা হলো না। আমাকে যে ওখানে আমাদের মানে আছে, ওখানে যে ঠিকাদার আছে, সে বললো না আজকে সবাই লেগে গেছে, আজকে তোমার হবে না, তুমি পরে আসবে। মানে এই যে উদ্বৃত্ত শ্রমিক, মানে শ্রমিক বাড়তে, মানে বেকার বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে এইটাই মালিক কর্তৃপক্ষের সুবিধা হয়েছে, যে তারা কম পয়সায় কাজ করাতে পারছে। শ্রমিক উদ্বৃত্ত হয়েছে, বেকারটা এত বেড়ে গেছে যে মালিক এই সুবিধাটা পেয়ে গেছে, যে আপনি ধরুন মানে আমি 200 টাকায় না করলেও তো কেউ সেই কাজটা 150 টাকায় করে মানে করছে। মানে এই যে কাজের অভাব, শ্রমিক বেশি হয়ে গেছে, এই সমস্যাগুলো আছে। এই সমস্যা থেকে রঘুনাথপুর বিধানসভা এলাকার মানুষকে বার করতে হবে, মানুষকে বাঁচার জায়গা করে দিতে হবে, শিক্ষা যাতে সর্বস্তরে পৌঁছে যায়। একটা সময় ছিল পাড়ায় পাড়ায় স্কুল, একটা পাড়াতে 10টা বাড়ি আছে, সেখানেও একটা স্কুল হয়েছে, টিচার দেওয়া হয়েছে। কিন্তু এই যে 15 বছর সময়কালে আমরা দেখেছি পরিকাঠামো ভেঙে গেছে, কোথাও সিঙ্গেল টিচার, হাই স্কুলগুলোতে টিচারের অভাব। এইগুলো আমরা বলছি মানুষকে যে এগুলোর থেকে তো বেরিয়ে আসতে হবে। এই যে শিক্ষা ব্যবস্থা, মানুষের শিক্ষা যদি না পায়, তার তো মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, যাবে কোথায়? এই যে ছোট ছোট সব বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। ICDS এর অবস্থা আপনি দেখবেন, অনেক ICDS এর জানেন, ICDS এর যে ন্যূনতম পরিষেবাটা দেওয়া হয় প্রসূতি মায়েদের এবং ওই 5 বছর পর্যন্ত শিশুদের, নেই। কোথাও ঘর নেই, কোথাও রান্না করার জায়গা নেই, কোথাও কর্মী নেই। মানে এই অবস্থায় ICDS গুলো পড়ে আছে। কখনো কখনো দেখছি যে এবারে চাল আসেনি, তো 10 দিন খাবার বন্ধ হয়ে গেল। এই অবস্থায় এই যে শিক্ষা ব্যবস্থাটা এই অবস্থায় রয়েছে। মান সাধারণ মানুষের কিরকম সাড়া পাচ্ছে? দেখুন, আমরা যখন 2000, আমি ব্যক্তিগতভাবে বামফ্রন্ট মনোনীত CPIM এর প্রার্থী ছিলাম 2021-এও। তো সেই সময় মানুষের কাছে আমরা যাচ্ছিলাম, কিন্তু সেইভাবে ফোকাসটা আমাদের কাছে ছিল না, যে লাল ঝান্ডা এটা এখন পারবে না, এরা কি করবে, মানে এইরকম একটা ব্যাপার মানসিকতা ছিল। এইবারে কিন্তু সেটা বদলেছে। এরা কিন্তু দেখেছে তৃণমূল, দেখুন 2021-এ মানুষ তৃণমূলকে কিন্তু প্রত্যাখ্যান করেছিল। রঘুনাথপুর বিধানসভা এলাকার মানুষ তৃণমূলকে, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল দলকে এরা প্রত্যাখ্যান করেছিল। আমরা ভেবেছিল যে বিজেপি আমাদের সমস্যার কিছুটা সমাধান করবে, কিন্তু এই 5 বছরে এই বিজেপির বিধায়কও কিন্তু এই সমস্যার কোনো সমাধান করতে পারেনি। অতএব মানুষ স্বাভাবিকভাবেই, আমরা যে কথাগুলো 21-এ বলেছিলাম, যে শিক্ষা শেষে চাকরি, কর্মসংস্থান, এলাকায় শিল্প, আমরা এখনো সেই দাবিগুলো রেখেছি। তার সঙ্গে এই যে 100 দিনের কাজ বন্ধ হয়েছে, সেই দাবি রেখেছি। মানুষ কিন্তু ব্যাপকভাবে আমাদের প্রতি ফোকাসটা রয়েছে, যে আমরা যে কথাগুলো বলছি, যে আমরা যদি বিধায়ক হিসাবে, বিধায়কের যা কাজ করব, আমাদেরকে যদি মানুষ বিধায়ক হিসাবে নির্বাচিত করে, আমরা কিন্তু এই ন্যূনতম পরিষেবার যে জায়গাগুলো, যে পানীয় জল, ধরুন পানীয় জল আজকে পড়ছে তো 2 দিন নেই, এই পাইপ ফাটছে, এইখানে নেই, জল আসছে না, ওখানে পাম্প খারাপ, এই অব্যবস্থা। আচ্ছা, পানীয় জলটা তো মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, এবং আপনাকে প্রত্যেক দিনের এটা দরকার। তাহলে এই যে মানে মানুষের এই যে বেসিক যে চাহিদাগুলো নেই,
একদমই নেই। এবং তার থেকেও বড় ব্যাপার কি জানেন তো, প্রশাসনের কোনো হেলদোল নেই। প্রশাসনের কোনো হেলদোল নেই। কে দেখবে? দেখার কেউ নেই। পিচি বলছে আমি জানি না, ভিডিও বলছে আমি জানি না, ওটা তো পিচি দেখবে, আরে ওখানে তো ওখানে এই আছে, ওই সমস্যা আছে। আসলে বঞ্চিত হচ্ছে তো মানুষ, বঞ্চিত হচ্ছে তো মানুষ। এই শিক্ষার ব্যাপারটা তাও ধরুন কোথাও পর্যাপ্ত পরিমাণে ওই আপনার টেক্সট বুক আসছে না, মানে পাঠ্য বই, সরকারি যে পাঠ্য বই যেটা 2 তারিখে বুক ডে পালন হয়, অনেক স্কুল আছে যেগুলো তো বই পায়নি। এই যে ড্রেস, জুতো দেওয়া হচ্ছে, কিন্তু ড্রেসের গুণমান কি আছে বলুন? ড্রেসের গুণমান কি আছে বলুন? হয়তো বোতাম নেই, মানে কোথায় সেলাই হচ্ছে, তারপরে সেটাকে সাপ্লাই হচ্ছে। আমাদের এগুলো আমরা দাবি জানাচ্ছি যে ঠিক আছে, এ তো সরকারি টাকা, সরকারি টাকায় জুতো এবং যে ড্রেস দেওয়া হচ্ছে সেগুলোর গুণমানটা একটু মানে মানে উন্নত মানের হোক। শিশুদেরকে কেন বঞ্চিত? না গরিব ঘরের ছেলেমেয়েরা প্রাইমারিতে সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে মানে কি তাদেরকে যা দেবো সেটাই ব্যবহার করবে? না, এইটা আমরা দাবি জানাচ্ছি না, গুণমানটা একটু উন্নত মানের হোক। এই যে মিড ডে মিল, আচ্ছা মিড ডে মিল বলুন তো, মিড ডে মিল এখনো ওই সামান্য 6 টাকা এই মূল্যে মিড ডে মিল করা যায়? আচ্ছা মিড ডে মিলের কর্মী যারা, মিড ডে মিলের যারা কর্মী যারা রান্না করছে, আচ্ছা এই মিড ডে মিলের আমি একজন প্রাইমারি শিক্ষক, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা যা পরিষেবা স্কুলকে দেওয়ার চেষ্টা করি, এই সেলফ হেল্প গ্রুপের মহিলা যারা রান্না করে তাদের ভূমিকাটাও স্কুলে এই শিক্ষার ক্ষেত্রে কিন্তু কম নয়। এদেরকে এত বেশি উপেক্ষা করা হয়েছে, এই সরকার এত বেশি উপেক্ষা করেছে। আমরা দাবি জানাচ্ছি যে মিড ডে মিলের যারা কর্মী, এদের ন্যূনতম একটা বেতন হওয়া দরকার, ন্যূনতম একটা বেতন হওয়া দরকার। তারা এত পরিশ্রম করে এবং এরা শিক্ষার একটা অঙ্গ। আমরা পাঠ্যপুস্তক পড়াচ্ছি, বই পড়াচ্ছি, ঠিক আছে, কিন্তু ওরাও তো বাচ্চাদেরকে ওই খাবার রান্না করে দিচ্ছে, তাহলে এরাও উপেক্ষিত রয়েছে। তাহলে আমরা সেই কথাগুলো বলছি মানুষের কাছে, সেলফ হেল্প গ্রুপের কাছেও যাচ্ছে যে আপনারা এই যে রান্না বান্না করছেন, আপনাদের তো একটা ন্যূনতম একটা বেতন হওয়া দরকার। হ্যাঁ, কিন্তু সেটাও হচ্ছে না। ন্যূনতম বেতন 18,000 টাকা হওয়া, ধরুন 4 জন মিলে রান্না করছে, তাহলে এইগুলো দাবি নিয়ে মানুষ তো উপেক্ষিত হচ্ছে। দিন দিন সব বেড়ে যাচ্ছে, দেখুন দুর্নীতি বাড়ছে, চুরি ডাকাতি বাড়ছে, কিন্তু মানুষের যে মানে মানুষ যে বেঁচে থাকার জন্য যেটা দরকার সেগুলো থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। শিক্ষা কেন এরকম হবে বলুন? কেন হবে? শিক্ষার উপর তো মানুষের বেশি ফোকাস থাকা দরকার। এই যে ধরুন স্বাস্থ্য, আমাদের এইখান থেকে আমার 200 মিটার দূরে একটা বেলডাঙ্গা বলে একটা বরতরিয়া উপস্বাস্থ্য কেন্দ্র আছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছি এই সিপিআইএম এর পক্ষ থেকে, বামফ্রন্টের পক্ষ থেকে, যে না এইখানে একটা মোড়, যেহেতু এত বড় একটা জায়গা তৈরি হয়েছে, একসময় মোড় ছোট ছিল, এখন মোড় বড় হয়েছে, মানে এইখানে অন্তত কিছু পেশেন্ট ভর্তি রাখা, মানে ন্যূনতম যে পরিষেবাটা, ধরুন রাত্রেবেলায় কারো ডায়রিয়া হলো, লুজ মোশন হলো, বা কারো জ্বর হলো, কাউকে একটু স্লাইড দিতে হবে, বা হয়তো অবজারভেশনে রাখতে হবে, সেই পরিষেবাটা আমার বরতরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে কেন থাকবে না? ফার্মাটি রয়েছে, কিন্তু বরতরিয়া উপস্বাস্থ্য কেন্দ্রটা তো সব রয়েছে, কিন্তু নেই। ওই যে বিল্ডিং যেগুলো ছিল, স্বাস্থ্যকেন্দ্রের যে বিল্ডিংগুলো ছিল, ডাক্তার নেই, সপ্তাহে একদিন আসে একজন ডাক্তার, আসেন সপ্তাহে, বাকি ডাক্তার নেই এখানে। তাহলে এই যে স্বাস্থ্য পরিষেবাটাও তো আমাদের মানে তলানির দিকে গেছে, এগুলো তো দেখতে হবে। দেখুন, আর এইগুলোর জন্য তো লড়াই আন্দোলন চাই। এই যে বিজেপির বিধায়ক হয়েছিলেন, এইগুলোতে আমি মানে আমার মনে হয় যে এগুলোতে উনি কখনো ফোকাসই করেননি। কি করেছেন কি জানেন? এই সময় তো মানুষের কাছে এসে বলা দরকার, এই যে বিজেপির যখন প্রচার হচ্ছে প্রার্থীর সঙ্গে, তখন তো ওনারও থাকা দরকার যে না, আপনারা গতবারে আমাকে ভোটে নির্বাচিত করেছিলেন, আমি আপনাদের এই কাজগুলো করতে পেরেছি, এইটা পারিনি, এইগুলো করার জন্য আপনারা এই বিজেপির প্রার্থীকে আবার জয়ী করুন, উনি বাকি কাজগুলো আপনাদের বাকি করবেন। কিন্তু করছেন না তো, করেননি কিছু। আমরা দাবি জানালে কি হবে? করেননি তো কিছু। বিধায়ক হিসাবে ওনার যা করা দরকার ছিল, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, বা আমার দল মনে করছি, যে এগুলো কিন্তু উনি কিছু করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। আপনারা দেখতে পেলেন আমরা গণেশ বাবুর কাছে যেসব প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আপনারা পেয়ে গেছেন, এবং ওনাকে আবারও আমরা ধন্যবাদ জানাই আমাদের রূপসী বাংলা মিডিয়াতে সময় দেওয়ার জন্য। নমস্কার।